প্রিয় দর্শক, স্বাগত আজ দুপুরে। আপনাদের সঙ্গে আছি আমি নুসরাত সাওম। সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজ দুপুরের আজকের আয়োজন। আজ থাকছে সংস্কৃতি, এনটিভি অনুষ্ঠান সূচি ও দুপুরের অতিথি। প্রথমে থাকছে সংস্কৃতি। আলোর যাত্রায় অবিচল এই শিরোনামে বাংলাদেশ শিল্পকলা একাডেমির এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে অনুষ্ঠিত হচ্ছে যুগোত্তীর্ণে বাতিঘর নাট্যোৎসব 2024। এই আয়োজনে আজ সন্ধ্যা 7টায় মঞ্চায়িত হবে নাটক ভগবান পালিয়ে গেছে। নাটকটির নির্দেশনায় মুক্তনীল। ধানমন্ডির গ্যালারি চিত্রকে অনুষ্ঠিত হচ্ছে প্রকৃতির ছন্দ শিরোনামে কালার্স আর্টিস্ট গ্রুপের যৌথ প্রদর্শনী। সাম্প্রতিক সময়ে আঁকা শিল্পীদের 65টি শিল্পকর্ম স্থান পেয়েছে প্রদর্শনীতে। প্রদর্শনী চলবে 14 জুন পর্যন্ত। এবার এনটিভি অনুষ্ঠান সূচি। এবার জানিয়ে দিচ্ছে এনটিভি রাজরাতের বিশেষ বিশেষ অনুষ্ঠানগুলির সময়সূচি। সন্ধ্যা 6:45 থাকছে খেলাধুলা বিষয়ক অনুষ্ঠান গ্যালারি। রাত 8:20 থাকছে ধারাবাহিক নাটক ঘরের শত্রু বিভীষণ। তুমি ওই মেয়ে যে পাগল, শুধু এইটুকু আমাকে বলছো। ওই মেয়ে যে বিধবা, সেটা তো তুমি আমাকে বলো না। তুমি সব সময় আমার কাছে কথা গোপন করো। এই চুপ। সামনে আসি না, মানে আমি যে তোমার ফলো করি এটা তুমি বোঝো, এটা আমি চাই না। তাতে তোমার বন্দি লাগবে, তোমার পথ চলার স্বাধীনতাটা নষ্ট হবে, এটা আমি চাই না। শোনো না, আমি আজকে বাসায় ফোন দিয়ে বলি যে আমার ডিউটি শেষ হতে 2 ঘন্টা দেরি হবে। রাত 9টায় থাকছে মোহাম্মদ নুরুজ্জামানের প্রযোজনায় অনুষ্ঠান গানের বাজার। এই মন ছুঁয়ে এক চাঁদ থাকে যার সবটুকু আমি আলো সারা রাত ভোর জলে জলে এই প্রাণ খুলে বাসি ভালো। রাত 9:30 থাকছে সাগর জাহানের পরিচালনায় ধারাবাহিক নাটক ভালোবাসার অলিগলি। এই যে ভালোবাসা, মমতা, এসব হচ্ছে ভুল জিনিস, কোনো মূল্য নাই। এই কথা তুমি কেন বলছো? ভালোবাসার জন্য এত কিছু করলে, অন্যের স্বামীকে কেড়ে নিলে, তুমি তো ভালোবাসে জিতে যাওয়া মানুষ। না না, আমি তার সাথে অন্যায় করেছি, আমাকে তার সামনে যেতেই হবে, তার সামনে আমাকে নত হয়ে আমাকে অন্যায় স্বীকার করে নিতেই হবে। কারণ সে আমার বউ থাকাকালীন রোকসানা আমাকে বিয়ে করেছে। সে ইচ্ছা করলে কি করতে পারতো? আমাকে শাস্তি দিতে পারতো, হয়রানি করতে পারতো, অনেক কিছু করতে পারতো, কিন্তু সে কিছু করে না। রাত 11:30 সরাসরি সম্প্রচার হবে টক শো এই সময়। এই ছিল এনটিভি রাজরাতের বিশেষ বিশেষ অনুষ্ঠানগুলির সময়সূচি। এবার দুপুরের অতিথি। প্রিয় দর্শক, আমাদের আজ দুপুরের অতিথি ঢাকা বিশ্ববিদ্যালয়ের নৃত্যকলা বিভাগের প্রভাষক, নৃত্যশিল্পী ও নৃত্য পরিচালক ওয়ার্দা রিহাব। শুভ দুপুর আপু। তোমাকেও। কেমন আছেন? খুব ভালো আছি, তুমি কেমন আছো? খুব ভালো আছি। আপনাকে দেখে ভীষণ ভালো লাগছে। নাচের মানুষ, একটা নান্দনিকতা বোধ সবসময় নিয়ে চলেন, ভেতরে লালন করেন, সেই বিষয়টি আমাদেরকে ভীষণ রকম অনুপ্রাণিত করে। অনেক ধন্যবাদ। এবং আমি শুনতে পেলাম তোমারও নৃত্য বিষয়ক আগ্রহ অনেকটা বেশি। হ্যাঁ, একদম একদম। আচ্ছা, নাচ নিয়ে এখন কাজের ব্যস্ততা অনেক আছে। নাচের বাহিরে এমনি অবসর সময়টা কিভাবে কাটানো হয় আপনার? নৃত্যের মধ্যেই কাটে। মাথার ভেতর নানা রকম কম্পোজিশন চলতে থাকে, কোরিওগ্রাফি চলতে থাকে। আর আমি খুব মুভি দেখতে ভালোবাসি। অবসর সময়গুলো আমি আমার ছেলে অরণ্যর সাথে সময় কাটাই এবং সিনেমা দেখতে খুব ভালো লাগে। আচ্ছা, মানে সেটা কি বাংলা ছবি নাকি যে কোনো? আচ্ছা, আর নাচ নিয়ে যেটা বলছিলাম যে ভীষণ রকম একটা ব্যস্ত সময় পার করছেন। এমনি তো ঢাকা বিশ্ববিদ্যালয়ে আপনি নৃত্যকলা বিভাগের প্রভাষক হিসেবে আছেন, সেখানে শিক্ষকতা করছেন, আপনি নিজে একজন নৃত্যশিল্পী, সেই ব্যস্ততা আছে। আবার ধৃতি নর্তনালয়, সেখানে নিয়ে ব্যস্ততা আছে। সব কিছু মিলিয়ে কি ব্যালেন্স করছেন কিভাবে?
অনেকটা ডিসব্যালেন্স অবস্থায় চলছে, কখনোই ব্যালেন্স করে চলতে পারছি না আসলে। তবে হ্যাঁ, আনন্দের মধ্যে থাকি, যেহেতু যা আমার নেশা সেটাই আমার পেশা, তো কাজেই নেশাটাও চলছে, পেশাটাও চলছে, এবং একই যেহেতু ধারাবাহিকতা একই, আমার ধারাটা একই, নৃত্য ধারা, তো কাজেই আমি খুব এনজয় করি আসলে। আর ব্যস্ততা সব দিক থেকেই, কারণ আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের নৃত্যকলা বিভাগের নানা ধরনের কার্যক্রম তো চলতেই থাকে। রিসেন্টলি আমি একটা লাঠি খেলার কর্মশালা করালাম, বাংলাদেশ লাঠিয়াল বাহিনী থেকে দুজন এসেছিলেন প্রশিক্ষক, এবং তারা অসম্ভব সুন্দর শিখিয়েছেন, আমরাও শিখেছি, শিক্ষার্থীরা নতুন কিছু একটা জানতে পারলো, বাংলাদেশের একেবারে লোকনৃত্যের মূল নির্যাস যেটাকে বলে, তারা সেটা দেখতে পেলো, শিখতে পেলো, একটা বিশাল ব্যাপার। আর আমার ধৃতি নর্তনালয়ে সবসময় প্রশিক্ষণের সাথে সাথে আমরা চেষ্টা করি যে তাদেরকে নৃত্য পরিবেশনের উপযোগী করে তৈরি করা, এবং সেই সাথে তারা যেন ভবিষ্যতে নাচটা নিয়ে গবেষণায় মনোনিবেশ করতে পারে, সেই প্রচেষ্টা সবসময় চলতে থাকে। এটা ভীষণ জরুরি। অবশ্যই এখন এখন আসলে গবেষণামূলক কাজ করতেই হবে। আমরা নৃত্যশিল্পীরা, আমাদের দেশের নৃত্যশিল্পীরা নানা ধরনের আমরা পারফরমেন্সে ব্যস্ত থাকি ঠিকই, কিন্তু গবেষণাধর্মী কাজ হাতে গোনা কিছু। তো এখন সময় এসেছে আসলে সকল নৃত্যশিল্পীকেই যে যার দিক থেকে গবেষণা করে বিলুপ্ত প্রায় নাচগুলো, এবং তিনি যেই নৃত্য চর্চায় মগ্ন আছেন সেই বিষয়ক গবেষণা করে আমাদের নতুন প্রজন্মের কাছে কিছু দিয়ে যাওয়াটা অত্যন্ত আবশ্যক হয়ে পড়েছে। খুবই গুরুত্বপূর্ণ। আপু, আপনি তো নিজে একটা সময় মণিপুরি নাচ নিয়ে কাজ করেছেন, এবং একটা সময় আমি মণিপুরি নাচটা নিয়ে আছি। রবীন্দ্র ভারতী থেকে আপনি মণিপুরি নাচের উপরে উচ্চতর ডিগ্রি নিয়ে এসেছেন, এবং সেখানে গোল্ড মেডেলও পেয়েছেন। তো সেই বিষয়টি যখন আপনি প্রথম বাংলাদেশে নিয়ে এসেছেন, সবার মানে আশেপাশের সব মানুষদের বা যারা নৃত্যশিল্পী আছে তাদের কাছ থেকে আপনি সাড়া কেমন পেয়েছিলেন? আমি বাংলাদেশে মণিপুরি নাচটাকে প্রথম যে নিয়ে এসেছি তা কিন্তু নয়, আমাদের আগে আমাদের গুরুরা নিয়ে এসেছেন মণিপুরি নাচ নিয়ে। আরও দুজন যশা নৃত্যশিল্পী, ওনারা কিন্তু নাচ নিয়ে, মণিপুরি নাচ নিয়েই রবীন্দ্র ভারতী থেকে পড়াশোনা করে এসেছেন, দুজন বা তিনজন। তারপরে তাদের দ্বারা অনুপ্রাণিত হয়ে, এবং আমি আমার গুরুমা শ্রীমতী কলাবতী দেবীর দ্বারা অনুপ্রাণিত হয়ে আসলে মণিপুরি নাচটাকে নিয়ে পড়াশোনার জন্য ভবিষ্যৎ পরিকল্পনা করি, এবং পরবর্তীতে যাই। যখন আমি নাচটা নিয়ে ফিরে এসেছি, তখন আমার যেটা মনে হয়েছিল, মণিপুরি নাচটাকে সবাই ভীষণ ভয় পায়, যেটা খুব কঠিন নাচ, এটা আয়ত্ত করতে গেলে হয়তো আমার অনেক সময় লেগে যাবে। অবশ্যই শাস্ত্রীয় নৃত্য আয়ত্ত করতে গেলে, যে কোনো শাস্ত্রীয় নৃত্যতে অবশ্যই তাকে সময় দিতে হয়, কিন্তু মণিপুরি নাচের প্রতি একটা আতঙ্ক ছিল আসলে। তো আমার মনে হয়েছিল যে না, আমার মণিপুরি নাচটাকে আমার সাধারণ ছাত্রছাত্রীদের মধ্যে কিভাবে সেটাকে খুব ইজি ওয়েতে, ভয় না পেয়ে সেটাকে ভালোবেসে যেন গ্রহণ করে, সেই চেষ্টাটা আমি খুব করেছিলাম। এবং ঢাকার বাইরে আমি বিভিন্ন কর্মশালা করিয়েছি, এবং আমার যেখানে আমি নাচ শেখাই, ধৃতি নর্তনালয় আমার নিজের সংগঠন, সেখানেও আমি খুব ইজি ওয়েতে, এবং যেন নাচটা তারা ভয় না পেয়ে, শাস্ত্রীয় নৃত্য মানেই একটা ভয় থাকে মানুষ, কঠিন হতে পারে, কষ্ট হতে পারে, অনেক এক্সপেন্সিভ হতে পারে, এবং এটার রেজাল্টটা কিন্তু অনেক পরে পাবে। এমন নয় যে আমি একটা সাধারণ নৃত্য আমি শিখে আমি পারফর্ম করতে পারলাম, শাস্ত্রীয় নৃত্য কিন্তু তা নয়। আমাকে কমপক্ষে কয়েক বছর সেটার চর্চা করে তবেই আমরা মঞ্চে কিন্তু আমাদের শিক্ষার্থীদের নৃত্য পরিবেশনের উপযোগী বলে আমরা মনে করি। তো সেটার উপর আমি কাজ করেছি দীর্ঘদিন, এবং তার ফলশ্রুতিতে অনেক মণিপুরি নৃত্যশিল্পী বাংলাদেশে মণিপুরি নাচটা নিয়ে কাজ করছে, শিখছে, এবং অনেকে দেশের বাইরেও পড়তে গেছে। এবং আমি যেটা আমি চাইছি যে মণিপুরি নৃত্য নিয়ে গবেষণা হোক, সেটার জন্য কাজ করছে। মানে আপনি যখন নিজের চোখের সামনে দেখতে পান যে আপনার শিক্ষার্থীরা ঠিক আপনার মতন করেই উচ্চতর ডিগ্রি নিতে দেশের বাইরে যাচ্ছে, সেই অনুভূতিটা কেমন? এটা আসলে অনুভূতিটা আসলে ভাষায় প্রকাশ করার মতো না। আমার মনে হয় যেন না, আমি নতুন প্রজন্মকে কিছু একটা দিয়ে যেতে পারছি, এবং তারা যে নাচ নিয়ে পড়াশোনা করতে চাইছে, সেটা আসলে আমাদের একটা নৃত্যশিল্পীদের একটা খুব বড় ভালো লাগার জায়গা। নাচ আমরা আসলে মনের আনন্দে শিখতাম, অনেক ছেলেমেয়েরাই তাই ভাবে নাচ নিয়ে হয়তো পড়াশোনা হয় না, কিংবা আমাদের এখনো অনেক অভিভাবকরা আছেন যারা ভাবেন যে নৃত্য কলা
কোনো পড়াশোনার বিষয় নয় বা নৃত্য শিল্প কোনো ক্যারিয়ারের বিষয় হতে পারে না। কিন্তু এই ছেলে মেয়েগুলোই কিন্তু পরবর্তীতে নাচ নিয়ে পড়াশোনা করে এসে অনেক ভালো ভালো কাজ করছে, তারা কিন্তু দৃষ্টান্ত স্থাপন করছে। তো এটা আমাদের নৃত্যশিল্পীদের জন্য একটা বড় প্রাপ্তি। আশাব্যঞ্জক একটি বিষয়। আপু, একদম আপনার ছোটবেলার কথা যদি জানতে চাই, সেই সময়টা আপনার নাচ শেখাটা কিভাবে হলো? সেটা কি নিজের ইচ্ছে নাকি মায়ের ইচ্ছে? মায়ের ইচ্ছে তো অবশ্যই, কারণ আমার মার খুব ইচ্ছে ছিল নাচ শেখার, কিন্তু তখন রক্ষণশীল সমাজের কারণে পেরে ওঠেননি। কিন্তু আমরা মাকে সবসময় দেখতাম, মা এখনো পর্যন্ত গভীর রাতে ডিডি বাংলা হোক, পুরনো অনেক পুনঃপ্রচার নৃত্যানুষ্ঠান মা কিন্তু এখনো রাত জেগে দেখেন, এবং আমরা ছোটবেলায়ও দেখেছি। তো মার ইচ্ছা অবশ্যই, এবং বাবা মা দুজনেই আমার এবং আমার বোন, এখন ও ডাক্তার, নাচ ছেড়ে দিয়েছিল পড়তে পড়তেই, দুজনকে নাচে ভর্তি করে দিয়েছিল। তো আমি বলবো মায়ের অবদান অনেক, এবং আমার মা তখন হেলথের ডিরেক্টর ছিলেন, উনি ডাক্তার, এবং এত ব্যস্ততার মধ্যেও তিনি আমাদেরকে সময় মতো নাচের ক্লাসে নিয়ে যাওয়া, রেগুলার রিহার্সালে নিয়ে যাওয়া, এবং নাচের অনুষ্ঠানে কোনো কার্পণ্য নয়, মানে একেবারে যখন যেই অনুষ্ঠান, আমি কোনো অনুষ্ঠান বাদ দিইনি। আমি যখন ঢাকায় আমার গুরু শ্রীমতী শর্মিলা ব্যানার্জি, তার কাছে আমি দীর্ঘদিন নাচ শিখেছি, কখনো শর্মিলাদি ফোন করে যখনই বলেছেন যে এই অনুষ্ঠানটা আছে, সে যে কোনো সময় হোক, তো আমি সব অনুষ্ঠান আমি অ্যাটেন্ড করেছি, রেগুলার ক্লাস করেছি, কখনো এরকম হয়নি যে আমার পরীক্ষা চলছে বলে আমি নাচের ক্লাস বাদ দিয়েছি। ইদানিং যেটা আমরা ভীষণভাবে দেখতে পাচ্ছি, 2 বছর পরে সে ম্যাট্রিক বা ইন্টারমিডিয়েট পরীক্ষা দেবে, তার জন্য 2 বছর 3 বছর আগে সে নাচ ছেড়ে দিচ্ছে। বিষয়টা এরকম না, আমি কিন্তু ম্যাট্রিক পরীক্ষার 12টা সাবজেক্টের প্রতিদিন তার আগের দিন রাত অনুষ্ঠান করে রাত 10:30 11টায় বাড়িতে ফিরতাম। শর্মিলা দি আমাকে অনুষ্ঠানে ডাকতেন, এবং আমি প্রত্যেকটা পরীক্ষার আগের দিন নাচ করেছি, এবং ইন্টারমিডিয়েট পরীক্ষার আগের দিন আমি ভারত সফরে গিয়েছিলাম, অনুষ্ঠান শেষ করে তারপর দিন এসে ইন্টারমিডিয়েট পরীক্ষা দিয়েছি। আমার কাছে সারা জীবন নাচ মেজর, বাকি সব মাইনর। তো এভাবে আমার জীবন চলেছে, এবং তার জন্য আমার মা কখনো কোনো দিন বলেনি যে তোমার পরীক্ষা, তুমি নাচ কিছুদিন বন্ধ রাখো। আমার মাই রিহার্সালে নিয়ে যেতেন, আমার মা অনুষ্ঠানে নিয়ে যেতেন। তো আমার সাথে আসলে নাচের সম্পর্কটা প্রতিদিন শ্বাস প্রশ্বাসের মতো, যে আমি কোনোদিন নাচ ছাড়া চিন্তা করেছি বা বেঁচেছি এরকম হয়নি। আর ওস্তাদজি হিসেবে বা গুরুজি হিসেবে আপনি কাদেরকে পেয়েছেন? আমি বাংলাদেশে ছায়ানটে ভর্তি হয়েছিলাম, সেখানে আমার গুরু ছিলেন শ্রীমতী শর্মিলা ব্যানার্জি, তামান্না রহমান এবং বেলায়েত হোসেন খান। পরবর্তীতে আমি যখন আইসিসিআর স্কলারশিপ নিয়ে রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ে যাই, আমি একদম গুরুগৃহে থেকেই নাচ শিখেছি। আমার গুরু শ্রীমতী কলাবতী দেবী এবং আমার গুরু বোন শ্রীমতী বিম্বাবতী দেবী, তাদের কাছেই আমার দীর্ঘ 5 বছর থেকে নাচ শেখা। আমরা জানি আপু যে কোনো এই যে শিল্পকলা যে কোনো মাধ্যম হচ্ছে গুরুমুখী বিদ্যা, এবং নৃত্যের যে জায়গাটা সেটা তো অস্বাভাবিক রকমের সত্যি কথা, যেটা গুরুকে মানতেই হবে। বর্তমান সময়ের ছেলেমেয়েরা যখন আপনার কাছে নাচ শিখতে আসে, তাদের কাছ থেকে সেই গুরুমুখী বিদ্যার যে প্রতিফলন, সেই বিষয়টি কি আপনি পান? আসলে এখনকার ছেলেমেয়েরা অনেক ব্যস্ত, তারা কোচিং নিয়ে, পড়াশোনা নিয়ে এবং আনুষঙ্গিক বিষয় নিয়ে তারা অনেকটাই ব্যস্ত। আমরা যেরকম নাচটাকেই ধ্যান জ্ঞান মনে করে, এই যে বললাম আমার কাছে নাচ মেজর, বাকি সব মাইনর, তো ওরকম ভাবে কটা ছেলে মেয়ে আসলে খুব যে তৈরি হচ্ছে তা না, যে আমি নাচটাকেই জীবনের পাথেয় করে নেব, বা তারা হয়তো শিখছে। তার মধ্যেই আমি আজকেও একটা কম্পিটিশনের জাজমেন্টে বসে আমরা বিচারকরা আলোচনা করছিলাম, বাংলাদেশের নৃত্যশিল্পীরা বা যারা শিক্ষার্থীরা আসলে অনেকটাই ট্যালেন্টেড, তারা এত রকম প্রেশারের মধ্য দিয়ে এসে নাচ শিখে তারা কিন্তু দারুণ পারফর্ম করছে। তো এই বাচ্চাগুলোকে যদি আমরা আসলে বিভিন্ন ধরনের কর্মকাণ্ড বা এত পড়াশোনার প্রেশার না দিয়ে তাকে যদি একটু শিল্প চর্চার জন্য সময় দিতাম, আমরা আসলে শিল্প সংস্কৃতিতে আরও বেশি এগিয়ে যেতে পারতাম। আমাদের বাচ্চাদের আমি দেখি যখন কোনো অনুষ্ঠান বলি বা নাচের ক্লাসে এত কোচিংয়ের প্রেশার, স্কুলের এত প্রেশার, কলেজের এত প্রেশার, এবং ওগুলি শেষ করে তারা আবার রাত
11টা 12টা পর্যন্ত কোচিং করছে। তো এগুলো আসলে অবিশ্বাস্য, আমরা এরকম করিনি এবং আমি ক্লাস 10 পর্যন্ত কোনো শিক্ষকের কাছেই পড়িনি। জি। তো এই প্রেশারের কারণে আমাদের ছেলেমেয়েরা কিন্তু কনসেন্ট্রেট করতে পারছে না। ও হয়তো নাচটাকে ভালোবাসছে, তার হয়তো মনে হচ্ছে না আমি গুরুর কাছে সারাদিন থেকে শিখবো, জি। তো একটা বেলার 1 ঘন্টা সময় সে খুঁজে পাচ্ছে না তার জীবন থেকে। তো কি করে সারাক্ষণ সেই গুরুমুখী বিদ্যা গুরুর কাছে পড়ে থাকবো, সেইটা কিভাবে হবে? হ্যাঁ, তো সেদিক থেকে আমাদের ছেলেমেয়েরা বঞ্চিত হচ্ছে, ইচ্ছা থাকা সত্ত্বেও আমি বলবো আমাদের শিক্ষা ব্যবস্থাকে আরেকটু মনে হয় বাচ্চাদের উপযোগী করে তোলা অত্যন্ত জরুরি। আর আপনি যখন শেখাচ্ছেন নাচটা, আপনি তো বিভিন্ন গুরুর কথা বলছিলেন, তাদের গুরুজিদের কাছ থেকে শিখেছেন, তাদের যে শেখানোর পদ্ধতি সেটা কি আপনি অনুসরণ করেন নাকি আপনি আপনার মতন করে সেই না, পদ্ধতি? আমার উপর তো আমার গুরুর প্রভাব অবশ্যই আছে, সেটা তো আমি চাইলেও আমি সেটা ঝেড়ে ফেলতে পারবো না, সেটা চাইও না। আমি গুরুর কাছে যেভাবে শিখেছি সেটারই আমি প্রতিফলন ঘটানোর চেষ্টা করি। তবে হ্যাঁ, আমার কিছু নিজস্বতাও আছে। তো সব শিক্ষকেরই কিছু নিজস্ব পদ্ধতি থাকে শেখানোর, তবে গুরুর ছাপ আমার অনেকখানি রয়েছে। তবে হ্যাঁ, আমরা যেভাবে নাচ নিয়ে পড়াশোনা করা ছেলে মেয়েদের যেভাবে শেখাতে পারি, আমরা অন্য লাইনে যারা পড়াশোনা করছে বা অন্যদিকে যারা ক্যারিয়ার করতে চায়, তারা যেভাবে নাচ শিখতে চাচ্ছে, তাদের কিন্তু শেখানোর পদ্ধতিটা আমরা আবার অন্যভাবে করে নেই। কারণ যারা নাচকেই তাদের ক্যারিয়ার করবে, তাদেরকে আমরা একভাবে ট্রেনিং দিই। হ্যাঁ, তো তাদেরকে আমরা চিন্তা করি যে সে নাচটা নিয়ে যেন ভবিষ্যতে কতটুকু কাজ করতে পারে, সেরকম করে তাদেরকে তৈরি করার চেষ্টা করি। আর যারা মানে শুধু শখে নাচ করছে, তাদেরকে কিন্তু আপনি চাইলেও আপনার মন মতো করে গড়ে তুলতে পারবেন না। তাদের মধ্যে অনেক ট্যালেন্টেড বাচ্চা আমরা পাই, তাদেরকে আমরা বলি যে তুমি নাচটা নিয়ে পড়াশোনা করো, কিন্তু এই যে সামাজিকভাবে তাদের মাথায় একটা সেট করে দেওয়া হয়েছে যে নৃত্য শিল্প কোনো ক্যারিয়ার হতে পারবে না, সেটা কিন্তু পরিবার থেকে আসে। আমি যখন নৃত্যকলা বিভাগে যেহেতু পড়াচ্ছি, এরকম অনেক বাচ্চা এসছে, অনেক স্টুডেন্ট এসছে যারা ছোটবেলায় নাচ শিখেছে, তারা নৃত্যকলাকে প্রথম চয়েস দিয়েছে যে আমরা নৃত্যকলায় পড়তে চাই। 2 মাস 3 মাস তারপর তারা কিন্তু অনেকে ব্যাক আউট করেছে। কেন? পারিবারিক চাপে, সামাজিক চাপে, যে তাদের পরিবার অ্যাকসেপ্টই করতে পারছে না নৃত্যকলা বিভাগে তুমি পড়ছো বা নৃত্যকলা বিভাগকে পড়ে তুমি ভবিষ্যতে কিছু করতে পারবে। মানে একটা ইনসিকিউরিটি থেকে যায়, ইনসিকিউর ফ্যামিলি, এবং সেটা সেই বাচ্চার উপর অনেকটা জোর খাটিয়ে তাদেরকে কিন্তু আবার সেখান থেকে ব্যাক আউট করাচ্ছে। তো তারা আবার হয়তো অন্য কোনো বিবিএ বা এমবিএ করবে এরকম একটা আশা নিয়ে অন্য ইউনিভার্সিটিতে চলে যাচ্ছে। তো এখনো তো আমাদের আসলে দৃষ্টিভঙ্গির অনেকটাই পরিবর্তন দরকার। আমি নিজে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বিবিএ এমবিএ কমপ্লিট করেছি। তো কিন্তু আমার মনে হয়েছিল যে না, আমার নাচটা কিনে আমি ক্যারিয়ার করব। সেটা আমার হয়তো যেই বন্ধু বান্ধবরা এমবিএ পাশ করে হয়তো বড় বড় চাকরি করছে, বিশাল বেতনের চাকরি তখন করেছে, তখন কিন্তু আমি মাত্র 6,600 টাকা স্কলারশিপ নিয়ে ভারতে পড়তে গেছে। এবং আমি জানি না আমার ফিরে এসে আমি আদৌ আমার প্ল্যাটফর্ম কি তৈরি হবে, আমি আদৌ এই মানে ভবিষ্যতের একটা ক্যারিয়ারের দৌড়ে আমি সফল হতে পারবো কিনা। কিন্তু ভালোবাসা, আমার নাচের প্রতি ভালোবাসা থেকে আমি রিস্কটা নিয়েছি। তো আমাদের মধ্যে নৃত্য শিল্পের প্রতি যাদের পাগলামি রয়েছে, ভালোবাসা রয়েছে এবং একটা না দূরদৃষ্টি, আমি এটা করেই ছাড়বো, এরকম মানসিকতার যে ছেলে মেয়েগুলো, তারা কিন্তু কিছু করে আসলেই দেখাতে পারে। আসলেই মানে শিল্পকলার প্রতি আসলে নিজের ভিতর থেকে সেই ভালোবাসাটা থাকতে হবে, অবশ্যই একটা নিখাত ভালোবাসা থাকতে হবে, অনেক কিছু স্যাক্রিফাইস করার ক্ষমতা থাকতে হবে, কম্প্যারিজনে কম যেতে হবে, যে আমার বন্ধুটা এত বেতন পাচ্ছে, আমি কেন এত কম পাচ্ছে। আমি কিন্তু আমার শরীর থেকে, মাথা থেকে, মন থেকে ওগুলি ঝেড়ে ফেলে দিয়েছিলাম, যে আমার মনে হচ্ছিল না, আমি কেউ যদি 10টা শাড়ি কিনে, আমি একটা শাড়ি পরে আমি আমার জীবনযাপন করব, আমি ডাল ভাত খেয়ে থাকবো, কোনো অসুবিধা নেই, কিন্তু আমি নাচটা নিয়ে থাকবো। এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়, যে আমি যাকে ভালোবাসি তাকে নিয়ে আমি সেভাবে আমার জীবনটাকে সাজাবো। নৃত্যশিল্পীদের বেশ কিছু সংগঠন রয়েছে বর্তমানে, তারা যেভাবে কাজ করছে বা যেভাবে আসলে এগিয়ে যাওয়া উচিত, সেটা আসলে কতটুকু মনে করছেন উপযোগী বা সামনের দিনগুলোতে কাজে আসবে? আমাদের সংগঠনগুলো পুরনো সংগঠন বা নতুন সংগঠন যেটাই হোক, তারা কাজ অনেক ভালো করছে। তবে আমাদের
সাংগঠনিক দিকটা একটু দুর্বল আমার নিজেরও মনে হয়। আমি নিজেও যখন যেহেতু সংগঠন চালাচ্ছি আমার নিজেকেই দুর্বল মনে হয় সাংগঠনিকভাবে। পার্শ্ববর্তী দেশগুলোতে আমরা দেখি সংগঠন হিসেবে তারা অনেকটা কি বলবো, অনেকটা বেশি সাংগঠনিক ওয়েতে তাদের গুলো চালাচ্ছে, ভেরি প্রফেশনাল ওয়েতে। তারা সরকার থেকে বিভিন্ন ধরনের অনুদান পায় একদম প্রতি বছর ভিত্তিক, যেগুলো বড় বড় দল বা ছোট খাটো দল। তো সরকারের তরফ থেকে এবং নিজেদের তরফ থেকে এবং নিজেদের নৃত্যশিল্পীদের তাদের যে কমিউনিটিগুলো রয়েছে তারা বেশ একজোট হয়ে যে কোনো অধিকার আদায় বলো বা যে কোনো উৎসব বলো, তারা খুব সুন্দরভাবে সেগুলো করতে পারছে। আমাদের দেশে করছে না তা না, তবে সরকারের দিক থেকে আমরা আসলে নৃত্যশিল্পীরা বা সংগঠনগুলো অনেকটাই পৃষ্ঠপোষকতা একদমই পাচ্ছি না। আমরা যা করছি কিন্তু নিজেদের উদ্যোগে, নিজেদের পকেটের পয়সা খরচ করে। তো এদিকে আমার মনে হয় সরকারের একটু মনোযোগ দেওয়া উচিত, কারণ আমার যেটা মনে হয় নৃত্যশিল্প বা নৃত্যশিল্পী সারা বিশ্ব দরবারে কিন্তু 5 মিনিটে আমাদের বাংলাদেশের সংস্কৃতিটাকে তুলে ধরতে সক্ষম। বিভিন্ন ভাষাভাষী দেশের কাছে নৃত্যশিল্পই একমাত্র মাধ্যম যা কিনা আমাদের দেশকে তুলে ধরতে পারবে, আমাদের দেশের ইতিহাসকে তুলে ধরতে পারবে। তো এই যে এত শক্তিশালী একটা মাধ্যম, এই মাধ্যমের উপর আসলে আমাদের দেশের সরকারের আরো অনেক বেশি নজরদারি দরকার। অবশ্যই, ভীষণ ভালো লাগছিল আপু কথা বলতে। একদম শেষ পর্যায়ে চলে এসেছি। অনেক গুরুত্বপূর্ণ কথা বলেছেন আজকে আমাদের এই আয়োজনে। অনেক ধন্যবাদ আপনাকে আমাদের আয়োজনে এসে সময় দেওয়ার জন্য। তোমাকেও অসংখ্য ধন্যবাদ, এনটিভিকেও বিশেষভাবে ধন্যবাদ এত সুন্দর একটি আয়োজনে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। প্রিয় দর্শক, আমরা চলে এসেছি অনুষ্ঠানের শেষ প্রান্তে। অনুষ্ঠান সম্পর্কে আপনার মতামত জানাতে মেইল করুন আজ দুপুরে @ntvbd.com এ। বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় আজ দুপুরে দেখতে ভিজিট করুন আমাদের পূর্ণাঙ্গ ওয়েব পোর্টাল www.ntvbd.com। এছাড়া এনটিভি সব জনপ্রিয় অনুষ্ঠান ও খবরের আপডেট পেতে ভিজিট করুন আমাদের ইউটিউব চ্যানেল ও ভেরিফাইড ফেসবুক পেজে। সবার মঙ্গল কামনায় আজকের মতো এখানে শেষ করছি। শুভ দুপুর।